খারাপ লাগছে? ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। দুপুরে খেয়েছিলেন তো? এ ক্লান্তি ক্ষুধার নয় ডাক্তার। আমার কি হবে ভেবে ভেবে কোনো উপায় বের করতে পারিনি। ক্লান্ত হয়ে পড়েছি। আজ 3 দিন শেষ হয়ে গেল। খালুকে রাজি করাতে পেরেছেন? সব শেষ, সব ঠাই শেষ, তাই না? প্রত্যেক মানুষকে তো একদিন মরতে হয়। কারো কারো পরিণত বয়সে, আবার কারো কারো অকাল মৃত্যু। ফলাফল তো একটাই, মৃত্যু। ফারহানা, তুমি এক্ষুনি একবার আসতে পারবে? আমি তোমাদের বাসাতে আছি। কি হয়েছে? না মানে আঙ্কেল হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন। বলেন কি? ঠিক বুঝতে পারছি না। তুমি এক্ষুনি চলে এসো। আমি এক্ষুনি আসছি। তুমি খামাকা ওকে টেলিফোন করলে? আমার তো তেমন কিছু হয়নি। এমনিতে আমার কিছু হলেও খুব অস্থির হয়ে পড়ে। কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি মা, এই শরীরটা একটু খারাপ লাগছিল তাই। না না বাবা, মাথা ঘুরে পড়ে যাওয়াটা মোটেও ভালো না। আমার হেলথ কন্ডিশন খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। একটু মোটা হয়ে যাচ্ছি তো, তাই কয়েকদিন ধরে একটু ডায়েট করছিলাম। ডায়েট? লতিফ চাচা, বাবা ডায়েট করছিল, আমাকে বলনি কেন? না মানে 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 করতে হবে না। নেক্সট টাইম বাবা যদি ডায়েট করতে চায় আমাকে বলবে। ঠিক আছে মা। বাবা, তুমি এমন কোনো মোটা হয়ে যাওনি যে তোমাকে ডায়েট করতে হবে। ঠিক আছে, আর কখনো করবো না মা। মনে থাকে জানো। তুমি কি এখন আবার হসপিটালে ফিরে যাবে? ডিউটি তো 10টা পর্যন্ত, কিন্তু ভাবছি এখন আর যাবো না। খুব ভালো হলো, তাহলে কিছুক্ষণ তুই আমার কাছে থাক। আঙ্কেল, আমি তাহলে আজ উঠি। সে ফারহানা। মারি, আমার কত বয়স হয়েছে জানিস? আই এম রানিং 67। এ বয়সে সবকিছুর মধ্যে একটা তাড়াহুড়া পড়ে যায়। আমি তোদের বিয়ের ব্যাপারটায় দেরি করতে রাজি নই। বার্ধক্যে কোনো ভরসা নেই, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর বিয়েটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হতে পারি। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। ভাই জানো এত শীতের দিকে এনে থাকা যায়? কি লেজা আপনার এই যে রাখলো। আপনার ঘুম পাতা নেই? আমার ঘুম পাচ্ছে না, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা ভাই জান, লাগলে ডাক দিয়েন। এই শীতে আকাশ বারান্দায় কি করে আছে? একটা চাদর ছাড়া ওর তো কিছুই নেই। হসপিটাল সুপার 3 দিন সময় দিয়েছেন। আগামীকালই আকাশকে হাসপাতাল ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাবে ও? কেউ কি আশ্রয় দেবে? মানুষ এত অসহায় কেন? কাল সকালে আমাকে হাসপাতাল ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কোথায় যাব? কি আমাকে আশ্রয় দিবে? পঙ্গু অকর্ম মানুষ, সবার কাছে আপদ। ফুটপাতে ধুকে ধুকে মরে যাওয়া এদের শেষ পরিণতি। এই নির্ধারণ অপমান নিয়ে বেঁচে থাকা আরো অপমান। না না। সিস্টার, বলুন। আমাকে একটু সাহায্য করবেন? অবশ্যই করবো, বলুন। আমাকে একটু ছাদে নিয়ে যাবেন?
ছাদে? এই শীতে আপনি ছাদে কেন যাবেন? আমার শীত করছে না, প্লিজ একটু নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যে আপনার সঙ্গে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার ডিউটি শেষ, বাড়ি চলে যাব। আপনি ছাদ থেকে নিচে আসবেন কেমন করে? আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলে যাব আপনাকে 1 ঘন্টা পর নামিয়ে আনার জন্য। কিন্তু সাবধান, ছাদের কিনারায় যাবেন না, রেলিং ভাঙা। হ্যালো, আপা ভাইজানটা পাইতেছি না। পাওয়া যাচ্ছে না মানে? আমি রুমে যাই ঘুমায় পড়ছিলাম, বারান্দায় দিয়ে ভাইজান নাই। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আপা ভাইজান খুঁজে পাইতেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি হয়েছে বলতে পারেন না? আকাশ সাহেবকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? উনি মনে হয় ছাদে। ছাদে? হ্যাঁ, ফিরোজ আমাকে বলে গেছিল, এখানটা পরে নিয়ে আসতে। আত্মহত্যা মহাপাপ আমি জানি। অন্যের ঘাড়ে বোঝা হয়ে করুণা নিয়ে বেঁচে থাকতে কম পাপ নয়। এ জীবন আমাকে যখন গ্রহণ করতে পারছো না, আমি তোমাকে মৃত্যু দিলাম। আকাশ! আকাশ! আপনাকে বাঁচতে হবে। মৃত্যুসজ্জে আপনার মা আপনাকে কি বলেছিল মনে নেই? আপনার মাকে আপনি কথা দিয়েছিলেন পাইলট হবেন, ভুলে গেছেন? ভুলিনি, কিন্তু মাকে দেয়া কথা আমি রাখতে পারবো না। আমি পঙ্গু, আমি কোনোদিন পাইলট হতে পারবো না, কোনোদিন না। আপনি পারবেন। আমাকে মিথ্যে আশ্বাস দেবেন না প্লিজ। আমি কোনো মিথ্যে আশ্বাস দিচ্ছি না। আমি এমন একজন বৈমানিকের কাহিনী জানি, যিনি প্লেন ক্র্যাশে তার একটি পা হারিয়ে ফেলেছিলেন, অথচ নকল পা লাগিয়ে কঠোর সাধনায় স্বাভাবিক মানুষের মতো হাঁটতে চলতে দৌড়তে শিখেছেন, আবার বিমান চালাতে পেরেছেন। সে যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? এই কাহিনী পড়ে আমার মনে হয়েছে মানুষের সবচাইতে বড় শক্তি হচ্ছে তার উইল ফোর্স। পঙ্গুত্ব কোনো বাধা নয়। সে বৈমানিকের আশ্রয় ছিল, তার আত্মীয় স্বজনের সহযোগিতা ছিল, কিন্তু আমি সব হারিয়েছি। আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে, আমি আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সব সময় আপনার পাশে থাকবো। আপনার সব দায়িত্ব আমার। তোমাকে বাড়িতে নিয়ে এসেছো কেন? ও এখন থেকে আমাদের এখানেই থাকবে। তুমি দায়িত্ব নিতে পারবে? আমি অলরেডি ওর দায়িত্ব নিয়ে ফেলেছি। কিন্তু কদিন পারবে বলো? আগামী মাসে আমাদের বিয়ে। বিয়ে পিছিয়ে যাবে। বিয়ে পেছানো সম্ভব নয়, আর তাছাড়া বিয়ের 15 দিনের মধ্যেই আমাদেরকে লন্ডনে চলে যেতে হবে। তোমার ফেলোশিপ ভুলে গেছো? আমি ফেলোশিপ করছি না। What? কি কথা বলছো? It's a great opportunity for you. কি হয়েছে মা? বাবা, আমি ওকে নিয়ে এসেছি বাবা। ওর খালু ওকে ফিরিয়ে দিয়েছে। ওর কোনো আশ্রয় নেই বাবা। সবকিছু হারিয়ে ও আত্মহত্যা করতে গিয়েছিল, আমি ওকে ফিরিয়েছি বাবা। আমি ওকে কথা দিয়েছি ওর সব দায়িত্ব আমার। বলছিস বাবা, তুমি না বলো মানুষের প্রাণ রক্ষা করার আপ্রাণ চেষ্টা করা একজন ডাক্তারের প্রধান কর্তব্য? আমি সেটাই করেছি বাবা। আমি সেই বৈমানিকের গল্পটা পড়েছি বাবা। ও নকল পা লাগিয়ে
আবার আমাদের মতো হাঁটতে পারবে, আবার বিমান চালাবে। ইটস ফানি আঙ্কেল। না না, গল্প আর বাস্তব এক নয়। আপনি খুব ভালো মতোই জানেন ওটা গল্প নয়, ওটা এক বৈমানিকের জীবনে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। মিথ্যে বানোয়ার, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। লতিফ চাচা, নিচের গেস্ট রুমটা খুলে দাও। আঙ্কেল, আঙ্কেল এটা অন্যায়। কি পছন্দ হয়েছে? কেন হবে না? কি সুন্দর পরিবেশ, স্পষ্ট দেখা যায় নীল আকাশ। আচ্ছা, এ পাশটায় একটা বারান্দা আছে, তাই না? আপনি থাকুন, আমার একটু কাজ আছে। লতিফ চাচা, মা, ওনার দিকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে মা। আসি। ঠিক আছে। বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? না মা, তোর কোনো কাজে আমি কোনোদিন বাধা দেইনি। তবে কি জানিস মা, তুই যখন শহীদকে বিয়ে করার সিদ্ধান্তই নিয়েছিস, তখন তোর এমন কাজ করা উচিত নয় যাতে মাইন্ড করে। বাবা, আকাশের সব ঘটনা আমি যেমন তোমাকে বলেছি, তেমনি শোয়েব সাহেবকেও বলেছি। আমি ভেবেছিলাম উনি ব্যাপারটা সহানুভূতির সাথে দেখবেন, কিন্তু উনি যেভাবে রিয়াক্ট করলেন আমার ভালো লাগেনি, আমার একদম ভালো লাগেনি। আমি ওনাকে অনেক বড় মনের মনে করতাম। আই কংগ্রেচুলেট ইউর ইনিশিয়েটিভ। তুমি যা বললে তা যদি সত্যি সম্ভব করা যায়, ইট মাস্ট বি থ্রিলিং। আমার একটা অনুরোধ রাখবে? বলুন। তোমার পাশে আমি দাঁড়াতে চাই। তুমি নিশ্চয়ই অস্বীকার করতে পারবে না আমার সাহায্য তোমার প্রয়োজন। তা তো অবশ্যই। আচ্ছা, অ্যানাটমি অফ ব্লাড বইটা তোমার পড়া হয়েছে? না ডক্টর রিয়াজ, আমি আসলে পড়ার সুযোগ পাইনি। ওটা তোমাকে পড়তেই হবে। আকাশের মনস্তাত্ত্বিক চিকিৎসার জন্য ও বইটা কিন্তু অতি জরুরি। ঠিক আছে, আমি পড়বো। থ্যাংক ইউ। চলি। 1 3 5 6 শুনছো? রিমার পরীক্ষা তো কাল শেষ হয়ে যাচ্ছে। বিয়ের দিন ঠিক করেছি আগামী মাসের 7 তারিখ, আর তোমার তো 13 দিন বাকি। এক কাজ করো, ওর জন্য যা কেনাকাটা করা হয়েছে ওগুলো সব বের করো। সেগুলো দিয়ে কি করবে? একটা লিস্ট করে রাখি, কি কি কিনা হলো না হলো, কোনো কিছু বাদ পড়লে সেগুলো কিনতে হবে না। আর ওই অলঙ্কারের বাক্সগুলো বের করো। এটা কি? অলঙ্কারগুলো পাচ্ছি না। পাচ্ছি না মানে? রেখেছো কোথায়? এখানে তো মানে আলমারিতে তো রেখেছিলাম। তার মধ্যে রাখবে, যাবে কোথায়? ভালো করে বুঝো। যাবে কোথায়? দেখে সরাও, আমি দেখি।
নাকি কেউ সরিয়েছে? কে সরাবে? কে আবার? আকাশ? ছি, আকাশ কোনোদিন এই ঘরে ঢোকে না। চুপ কর। চল, তোমাকে বলে ঘরে ঢুকবে না। যত সব। রিমা, রিমা কোথায়? ইউনিভার্সিটি থেকে এখনো ফেরেনি। তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? অন্য রুমে খোঁজো, যাও যাও। দেখছি। বহু ভরি গোল্ড, বিয়ে আর 13 দিন, পুরো টাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে রিমা জি, বসো। জি না, বসবো না। আমি আসলে ডক্টর ফারহানের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বসো, বলছি। জি। ইউ আর লুকিং টায়ার্ড? না, মানে পরীক্ষার হল থেকেই সোজা এখানে চলে এলাম। আকাশকে রিলিজ করার পর তোমার বাবা ওকে বাড়ি ফিরিয়ে নেননি, সেই দুঃখে আকাশ আত্মহত্যা না মানে করতে চেয়েছিল। মিস ফারহানা পৌঁছতে না পারলে হয়তো আত্মহত্যাই করত। আমি আকাশ ভাইকে নিয়ে যাব। কোথায়? তোমাদের বাড়িতে? জি না, আমার এক বান্ধবীর বাসায় থাকার ব্যবস্থা করেছি, তারপর নিয়ে যাব। আকাশের যে অবস্থা, তাতে সর্বক্ষণ তার পাশে একজন লোক থাকা দরকার। কে করবে? তোমার বান্ধবী? জি না, আমি। তুমি তো তোমার বাবার সাথে থাকো। আমি চলে যাব। বলো কি? আকাশ ভাই এখন কোথায়? ডাক্তার ফারহানার বাড়িতে। আপনি কি ডক্টর ফারহানের বাসার অ্যাড্রেসটা জানেন? অফকোর্স। 15 নম্বর ধানমন্ডি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। সর্বনাশ হয়ে গেছে তো। সর্বনাশ? তোর বিয়ের ওই যে 15 ভরি সোনার অলংকার আমি রেখেছিলাম, এখন পাচ্ছি না। অলংকার আমি বেচে দিয়েছি। কি? বেচে দিয়েছিস? হ্যাঁ, দিয়ে 50,000 টাকা আকাশ ভাইকে দিয়েছি, আর 30,000 টাকা আমার কাছে আছে। আকাশকে টাকা দিয়েছিস কেন? আকাশ ভাইয়ের ইনস্টলমেন্টের টাকা বাকি পড়েছিল, না দিতে পারলে ওর ফ্লাইং ক্লাবের মেম্বারশিপ বাতিল হয়ে যেত। আকাশ তোর বিয়ের অলংকার বেচা টাকা নিতে পারলো? ও জানে না মা, ও জানে আমি আমার এক বড়লোক বান্ধবীর কাছ থেকে টাকা ধার করে এনে দিয়েছি। কত বড় অন্যায় তুই করেছিস, তুই বুঝতে পারছিস? তোর বাবা জানলে তুই আস্ত রাখবি, বিয়েটা ভেঙে যাবে। বাবাকে আমি বলছি। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, সেজন্য দায়ী বাবা। কি পাবো? তুই বিয়ের অলংকার, ওগুলো খোয়া গেছে। ওগুলো খোয়া যায়নি, আমি বিক্রি করে আকাশ ভাইকে টাকা দিয়ে দিয়েছি। কি বললি? মাথায় পানি ঢালো। মামনি, তুমি তো সারাদিন বাইরে বাইরে ছিলে,
এদিকে আকাশ বাবুজিকে নিয়ে আমি মহা ঝামেলায় পড়েছি। কেন, কি হয়েছে? আমি সারাদিনে একবারও তাকে বাথরুমে নিতে পারিনি। তার ওই একই কথা, সে আমার সাথে বাথরুমে যাবে না। অসুবিধা নেই, ক্র্যাচ নিয়ে এসেছে, ও নিজে নিজে যেতে পারবে। এগুলো আমার কাছে দাও, আমি ভেতরে নিয়ে যাই। না থাক, অসুবিধা নেই, আমি নিচ্ছি। কেমন আছেন? ভালো। ভালো যে নেই সেটা তো দেখতেই পাচ্ছি। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে বেশিক্ষণ টিকে থাকা যায় না। পুরুষ মানুষের এত লজ্জা থাকা ভালো না। ধরুন এটা নিয়ে দেখুন দাঁড়াতে পারেন কিনা। লাগছে খুব। লাগুক, তবু আপনি চেষ্টা করুন। যান। আপনি কতক্ষণ? অনেকক্ষণ। তুমি এলে, আকাশের ঘরে গেলে, ওকে নিয়ে ব্যস্ত থাকলে। আমি তোমাদের বাসায় তোমার জন্য অপেক্ষা করছি, অথচ তুমি জেনেও আমার খোঁজ করলে না। বাড়ি ফিরে আকাশের ঘরে গিয়েছি কারণ ও একজন পেশেন্ট। একজন ডাক্তারের কাছে একজন পেশেন্টই অগ্রাধিকার পায়। আর আপনি যে বসে আছেন আমি একেবারে ভুলে গিয়েছিলাম। আই এম সরি। আগে তো কখনো ভুলে যাওনি। আমার কাছ থেকে তোমার মনোযোগ আকাশে কেড়ে নিয়েছে। আপনার সহনশীলতার অভাব হয়েছে দেখছি। একজন প্রতিবন্ধী লোকের প্রতি আপনি ঈর্ষান্বিত, ব্যাপারটা খুব দুঃখজনক। আপনি হঠাৎ এরকম বদলে গেলেন কেন? তুমি আমাকে বদলে দিচ্ছ। কোনো কিছু পেয়ে হারিয়ে ফেললে আমি একদম সহ্য করতে পারি না। কি হারিয়েছেন আপনি? তোমার মনোযোগ। যাকে তোমাকে নিয়ে আমি একটু বাইরে বেরোতে চাই। কিন্তু আমি যে বেরোতে পারবো না। কেন? ঘরে একজন সিরিয়াস পেশেন্ট, সে সারাক্ষণই একজন ডক্টরের উপর নির্ভরশীল। কি করে বেরোয় বলুন? তুমি যতক্ষণ ঘরে থাকবে আকাশকে নিয়ে ব্যস্ত থাকবে আমি জানি। আমাকে আমাকে এভাবে অপদস্থ করা কোনো মানে হয় না ফারহানা। This is simply humiliating for me. আপনি আমি দুজনে মিলে আকাশকে নিয়ে ব্যস্ত থাকতে পারি, আমি সেটাই আশা করেছিলাম। আপনি আমাকে হতাশ করলেন। আপনি যে একজন বুদ্ধিমান মানুষ তা স্বীকার না করে পারছি না। আসসালামু আলাইকুম। খালার বাড়ি থেকে তাড়া খেয়ে অ্যাক্সিডেন্ট করলেন, হাসপাতালে এসে ছলে বলে কৌশলে
ফারহানার মন জয় করলেন, শেষমেশ আত্মহত্যার ভয় দেখিয়ে তার বাড়িতে জায়গা করে নিলেন। পরের ষড়যন্ত্রটা কি বুঝতে আমার বাকি নেই। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনাকে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, আগামী মাসে আমার আর ফারহানার বিয়ে। বিয়ের 15 দিন পর আমরা লন্ডন চলে যাব। সো এখানে চিরস্থায়ী থাকার পরিকল্পনাটা আপনার সার্থক হবে না। আপনাদের বিয়ে হবে শুনে আমি খুব খুশি হলাম। কনগ্রেচুলেশনস। ও আর একটা কথা, ফারহানা আপনাকে যে স্বপ্ন দেখিয়েছে সেটা সম্ভব না। নকল পা লাগিয়ে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করা, এরকম দৃষ্টান্ত মেডিকেল সায়েন্সে নেই। আপনি যে বইটা পড়ছেন ওটা উর্বর মস্তিষ্কের কল্পনা মাত্র। আমি যতদূর জানি, বিজ্ঞানীরা প্রথমে কল্পনা আবিষ্কার করে, তারপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কল্পনাকে বাস্তবে রূপ দেয়। ডক্টর ফারহানের মতো আমিও বিশ্বাস করি এই বইতে যে ঘটনার কথা লেখা আছে তা সম্পূর্ণ সত্য এবং তা আবার বাস্তবায়িত করা যায়। বাবা, তুমি এখনো বই পড়ছো? ঘুম যে আসছে না রে মা। না শুলে ঘুম আসবে কি করে? শুলে কি ঘুম আসবে? আসবে, চেষ্টা তো করতে হবে। হ্যাঁ রে, শোয়েব আজ এসেছিল? এসেছিল তো, তোমার সাথে দেখা করেনি? না তো। সাধারণ সৌজন্যবোধ ভুলে যাচ্ছেন। শুয়ে পড়ো বাবা। তুই যা, আমি শুয়ে পড়বো। আমি গেলে তুমি আবার বই নিয়ে বসবে। না না, বই নিয়ে বসবো না, তুই যা, আমি ঠিকই শুয়ে পড়বো। ঠিক আছে, বইটা ওখানে রেখে দিচ্ছি। হুইলচেয়ারের অবস্থা কে করেছে? কে এসেছিল আপনার ঘরে? কি হলো, কথা বলছেন না কেন? হুইলচেয়ারটা কে ফেলেছে? বইটা খুব দারুণ লাগছে ডাক্তার, নিজেকে বইয়ের নায়ক ভাবতে শুরু করেছেন। আমি বুঝতে পারছি, আপনার এই ঘরে শোয়েব এসেছিলেন, তিনি আপনার উপর অন্যায় করেছেন, তাই না? অন্যায়কে মেনে নেওয়া দুর্বলতা, আর প্রতিবাদ করার নাম হচ্ছে সাহস। সারাটা জীবন আপনার খালু আপনার উপর অন্যায় করেছেন, আপনি সেটা মেনে নিয়েছেন বলে আজকে আপনার এই অবস্থা। আকাশ, আপনাকে সাহসী হতে হবে। সাহস না থাকলে আপনি কোনোদিনও এই গল্পের নায়কের মতো হতে পারবেন না, কখনো না। কোথায় আছেন? অন্যায়ের প্রতিবাদ করতে। শোয়েব সাহেব কি এখনো আছেন? না, আমি তাকে ফোন করব, ফোন করে বলবো তাকে এক্ষুনি এই বাড়িতে এসে হুইলচেয়ারটা যেখানে যে অবস্থায় ছিল সেভাবে রাখতে। হ্যালো ফারহানা, তুমি এত রাতে? আমি তো চমকে গিয়েছি। আমিও কম চমকে যাইনি মিস্টার সোহেব। আপনার মতো এরকম উচ্চশিক্ষিত লোক
এত হীনমন্যতার পরিচয় দেবে আমি কল্পনাও করিনি। কেন, আমি কি করেছি? আপনি আকাশের হুইল চেয়ার উল্টে ফেলেছেন কেন? দ্যাট ওয়াজ মাই আউটবাস্ট। আউটবাস্ট অফ হোয়াট? রাগ। ওর মুখে বড় বড় কথা শুনে আমার রাগ হয়েছিল। আর ওর সবচাইতে দুর্বল জায়গায় আপনি ওকে আঘাত করলেন। হ্যাঁ, একজন অসুস্থ মানুষের প্রতি এই আপনার ট্রিটমেন্ট, এই মনোবৃত্তি নিয়ে আপনি পিএইচডি করছেন? মিস্টার শোয়েব, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়িতে চলে আসবেন এবং আকাশের হুইল চেয়ারটা যেখানে যে অবস্থায় ছিল সেভাবে রাখবেন। তুমি কিন্তু আমাকে অপমান করছো ফারহানা। না, যার আত্মসম্মান বোধ নেই তাকে অপমান করা যায় না। আমি আপনাকে শুধু শুধরে দেবার চেষ্টা করছি, আপনার অন্যায়ের প্রতিবাদ করছি। একজন আউটসাইডারকে নিয়ে এতটা বাড়াবাড়ি তোমার ঠিক হচ্ছে না ফারহানা। হি ইজ নট অ্যান আউটসাইডার। সে এখন এই বাড়ির একজন সম্মানিত সদস্য, অ্যান্ড ইউ আর আ গেস্ট অফ দিস হাউস। দুজনের পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। কি করছেন? না মানে হুইল চেয়ারটা তুলতে চাইছিলাম। ওটা আপনার কাজ না, ওটা শহীদ চৌধুরীর কাজ। আমার জন্য উনি এত ছোট হয়ে যাবেন তা হয় না। কেন হয় না? কারণ কদিন পরে আপনারা বিয়ে করবেন, তখন এই সামান্য ঘটনাটা অনেক বড় হয়ে যেতে পারে। শহীদ চৌধুরী বলেছে যে আমাদের বিয়ে? হ্যাঁ। আর কি বলেছে? থাক না সে কথা, আমি নকল পা কবে পাচ্ছি? ও, আপনাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, 2-1 দিনের মধ্যে আপনার নকল পা চলে আসছে। থ্যাংক ইউ। জানেন, গত রাতে আমি মাকে স্বপ্নে দেখেছি। একটা ধবধবে সাদা শাড়ি পরে মা আকাশ থেকে নেমে এলেন। কি সুন্দর লাগছিল মাকে। আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বিছানা থেকে নামালেন। কি আশ্চর্য! আমি দেখলাম আমার পা দুটো অক্ষত। তারপরেই দেখলাম আপনাকে। আমাকে? হ্যাঁ। কি দেখলে? থাক না, বলুন না, খুব শুনতে ইচ্ছে করছে। আজ না, আরেকদিন বলবো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমি আপনার খাবার পাঠিয়ে দিই। কেন আমার সঙ্গে দেখা করতে এসেছেন? আপনাকে জরুরি কিছু কথা বলতে চাই। কি লাভ? বিয়ে ভেঙে যাবার পর সব কথাই তো শেষ হয়ে গেছে। বিয়ে তো ভেঙে যায়নি। 15 বছরের সামনে যৌতুক দাবি করাটা একান্ত বাবার, আমার নয়। আমি বাবার সাথে কথা বলেছি, তিনি তার দাবি প্রত্যাহার করতে রাজি হয়েছেন। এ ব্যাপারে আপনি বাবার সঙ্গে কথা না বলে আমাকে বলছেন কেন? আপনি বিয়েতে রাজি না হলে আপনার বাবার সাথে কথা বলে তো অর্থহীন। আমি যে বিয়েতে রাজি নই সে কথা আপনি অনেক আগে থেকেই জানেন। আমি ভেবেছি আপনার মতামত চেঞ্জ হবে। আপনি বলতে চাচ্ছেন আকাশকে আমি আর ভালোবাসি না? আকাশ পঙ্গু হয়ে গেছে বলে? আমি ঠিক তা মিন করিনি। আকাশ যদি মরেও যায় আমি তবু ওকে ভালোবাসবো। তোমার আকাশের নকল পা? আমার আকাশ? তাই তো। আকাশ কিন্তু সবার। আকাশ সবার সামনে প্রসারিত, কিন্তু আকাশকে সবাই ভালোবাসে না। যে আকাশকে নিঃস্বার্থ ভালোবাসে, আকাশ তারই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। আমি এখন বাসায় যাব। সে কি, ডিউটি শেষ করে যাবে না? সরি ডক্টর রিয়াজ। ফারহানা, ইদানিং হাসপাতালের কাজে তুমি সিরিয়াস হতে পারছো না। চাকরিটা তাহলে বোধহয় আমাকে ছেড়ে দিতেই হবে। না 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 না, তুমি কাজটা করো না। আমি
ফিট হয়েছে? হ্যাঁ। আজ থেকে পারতপক্ষে আপনি ক্র্যাচ ব্যবহার করবেন না। চেষ্টা করব। এবার দাঁড়িয়ে একটু ট্রাই করে দেখুন তো। দেখুন দেখুন, প্রথম একটু কষ্ট হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাই। আঙ্কেল বলো।